প্রচুর ভোগান্তি হচ্ছে, কারণ মেট্রো রেলে যে আমাদের টাইমের যে একটা টাইম মেনটেন হতো সেটা তো এখন হচ্ছে না। এটা আমাদের যাতায়াতে অনেক অসুবিধা হইতেছে, অফিস ঠিক টাইমে করতে পারতেছি না। মেট্রো রেল এক্সপ্রেসওয়ে বন্ধে তীব্র যানজট, ভয় আর আতঙ্ক কাটিয়ে চেনা রূপে ঢাকা খুলল অফিস আদালত, বাসা বাড়িতে সচল ব্রডব্যান্ড ইন্টারনেট। বিচার ঠেকাতে উচ্চ আদালতে আইনি লড়াইয়ে হারলেন ডক্টর ইউনূস, দুর্নীতির প্রাথমিক প্রমাণ মেলায় টেকেনি আবেদন, 1 বছরের মধ্যে মামলা নিষ্পত্তির নির্দেশ। এবং 65 দিনের নিষেধাজ্ঞা শেষে সাগর দাপিয়ে বেড়াচ্ছেন জেলেরা, চোখে মুখে মাছ শিকারের আনন্দ, লোকসান কাটিয়ে ওঠার আশা ফিশিং বোট মালিকদের। জনপদের সময়ে সঙ্গে আছি আমি মাকসুম আলম খান। দেশকে অকার্যকর করতেই সংঘাতময় পরিস্থিতি তৈরি করে বিএনপি জামাত, জড়িতদের আইনের আওতায় আনা হবে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। নিহত 3 পুলিশ ও 1 আনসার সদস্যের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে তিনি এই কথা বলেন। এই আন্দোলনের নিষ্ঠুরতা আমরা দেখেছি, আমরা এই আন্দোলনের বর্বরতা দেখেছি, এই আন্দোলনের ধ্বংসলীলা আমরা দেখেছি। এই আন্দোলনের নামে যারা পিছনে থেকে এদেরকেও মদত দিচ্ছিল, নেতৃত্ব দিচ্ছিল, তারা কারা আপনারা নিশ্চয়ই আপনার টের পেয়ে গিয়েছেন। এরা সেই স্বাধীনতা বিরোধী শক্তি। আমাদের সর্বশক্তি দিয়ে তাদেরকে আমরা একের পর এক চিহ্নিত করব, তাদেরকে আইনের মুখোমুখি করব। এদিকে বিএনপি কোনো রাষ্ট্রীয় স্থাপনা ধ্বংস করেনি দাবি করে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছেন, জনগণের দৃষ্টি এখন ভিন্ন দিকে নিতেই সরকার বিরোধীদের জড়িয়ে মিথ্যাচার করছে সরকার। গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই কথা বলেন তিনি। সরকার যে সমস্ত কথাবার্তা বলছেন বিএনপি সম্পর্কে, এগুলো সবগুলোই অমূলক, একেবারে বিভ্রান্তিকর। আন্দোলনের সঙ্গে থাকা আর নাশকতায় মদত দেওয়া কি এক জিনিস নাকি? নাশকতায় মদত তো দিচ্ছেন তারা। বিএনপির 40 বছর ইতিহাসে নাই যে বিএনপি কোনো রাষ্ট্রীয় স্থাপনার উপরে আক্রমণ করেছে। এই যে শত শত প্রাণ চলে গেল, সেই ব্যাপারে কিন্তু তারা কোনো কথা বলছে না। সাময়িকভাবে তারা সেটাকে থামিয়ে দিতে পারে, কিন্তু এটা যদি রাজনৈতিক সমাধান না করে তাহলে কিন্তু এটা কখনোই সেই সমাধান হবে না। 2টি স্টেশন নাশকতাকারীদের হামলার শিকার হওয়ায় বন্ধ ঘোষণা করা হয় মেট্রো রেল চলাচল। এতে ভোগান্তিতে পড়েন মিরপুর ও উত্তরাগামী যাত্রীরা। টানা 3 দিন কারফিউয়ের পর আজ থেকে চালু হয় সরকারি বেসরকারি অফিস আদালত, কিন্তু মেট্রো রেল বন্ধ থাকায় অফিসে আসা যাওয়ায় যানজটের ভোগান্তি পোহাতে হয় বহু মানুষকে। যাত্রী চাপ বাড়ে এই 2 রুটের বাসগুলোতে, অনেককেই দীর্ঘ সময় ধরে রাস্তায় দাঁড়িয়ে থাকতে দেখা যায়। রিক্সা সিএনজিতেও গুনতে হয় বাড়তি ভাড়া। প্রচুর ভোগান্তি হচ্ছে, কারণ মেট্রো রেলে যে আমাদের টাইমের যে একটা টাইম মেনটেন হতো সেটা তো এখন হচ্ছে না। মেট্রো থাকলে ভালো হইতো, তাহলে যাইতে ভালো হইতো আর কি। এখন বাসের অপেক্ষা করতেছি, দেখি বাস পাওয়া যায় নাকি। মেট্রোতে আগে যে টাইমটা আমরা আধা ঘন্টা সময় লাগতো, এখন দেখা সেখানে 2 ঘন্টা 2.5 ঘন্টা সময় লাগতেছে। বাসাবাড়িতে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা চালু হয়েছে। এছাড়া রবি সোমবার থেকে মোবাইল ডেটা পাওয়া যাবে বলে জানিয়েছেন তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে আইসিটি ভবনে সংবাদ সম্মেলনে তিনি জানান, ফেসবুক সহ সামাজিক মাধ্যম নিয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি। কালকে সারাদিন ওয়ার্কিং ডে, আমরা আশা করছি যে কালকে সারাদিন পর্যবেক্ষণ করে আমরা এটাকে কিভাবে স্থায়ীভাবে আমরা ইন্টারনেটটাকে সচল রাখতে পারি তার জন্য সার্বিক চেষ্টা আমরা চালাচ্ছি। কমার্স উদ্যোক্তাদের জন্য বার্তা হচ্ছে যে আর 2-3টা দিন একটু ধৈর্য ধরার জন্য আমরা আগামী রবিবারের মধ্যে আমরা চেষ্টা করছি প্রথমে মোবাইল 4Gটাকে নর্মাল করা। মালয়েশিয়ার অটোমোবাইল ব্র্যান্ড পেরোডুয়াকে বাংলাদেশে কারখানা স্থাপন করে গাড়ি নির্মাণ করতে দেশটির প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশটির বিদায়ী হাই কমিশনার প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে এই আহ্বান জানান তিনি। সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সরকার প্রধানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত মালয়েশিয়ার বিদায়ী হাই কমিশনার হাজনাহ মোহাম্মদ হাশিম। সৌজন্য সাক্ষাতের পর প্রধানমন্ত্রীর প্রেস সচিব গণমাধ্যমে ব্রিফ করেন। বাংলাদেশে পিএইচপি মোটরসের মাধ্যমে পেরোডুয়া ব্র্যান্ডের গাড়ি ইতিমধ্যে উৎপাদন শুরু হয়েছে বলে প্রধানমন্ত্রীকে জানান মালয়েশিয়ার হাই কমিশনার। এই সময় শিক্ষার্থীদের কোটা আন্দোলনকে কেন্দ্র করে বিএনপি জামায়াতের নৈরাজ্যকর পরিস্থিতি সামাল দিতে সরকার প্রধান শেখ হাসিনার সামর্থ্যের ওপর আস্থা রয়েছে বলে জানান হাসনাহ মোহাম্মদ হাশিম।
বান্দরবানে গুলিতে 2 জন নিহত হয়েছে। পুলিশ বলছে যৌথ বাহিনীর অভিযানে নিহত ব্যক্তিরা কেএনএফ এর সদস্য। গোপন সংবাদে যৌথ বাহিনীর একটি দল রুমা সদর ইউনিয়নের সাইকটপাড়ায় অভিযান চালায়। এ সময় আইনশৃঙ্খলা বাহিনীকে লক্ষ্য করে অতর্কিত গুলি ছোড়ে সন্ত্রাসীরা। আত্মরক্ষায় যৌথ বাহিনীও গুলি ছুড়লে 2 জন নিহত হন। তবে এলাকাটি দুর্গম ও নেটওয়ার্ক না থাকায় নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। কারফিউয়ের মাঝেও কঠোর নিরাপত্তায় পুরোদমে সচল ছিল চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দর। গত 5 দিনে এই বিমানবন্দরে 56টি আন্তর্জাতিক এবং 89টি অভ্যন্তরীণ ফ্লাইট পরিচালনা করা হয়েছে, আর যাত্রী আসা যাওয়া করেছে 7,000-এর বেশি। শাখাত ত্রিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। কোটা আন্দোলনকে কেন্দ্র করে 1 সপ্তাহের বেশি সময় ধরে সংঘাত এবং কারফিউতেও পুরোদমে সচল রয়েছে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বিমানবন্দর চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে। এই বিমানবন্দরে বিমান বাহিনীর নিরাপত্তা জোরদার করায় যথাসময় যাত্রীরা যেমন এসে পৌঁছতে পেরেছে, ঠিক তেমনি প্রতিটি বিমান উড্ডয়ন করেছে এবং নামতেও পেরেছে। বিমান বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছিল ঘটনার সূত্রপাত হওয়ার পর থেকেই বিমান বাহিনীর বিশেষ টিম পুরো বিমানবন্দর এবং আশপাশের এলাকা কর্ডন করে রাখে। বিমান পরিচালনা অপারেশনাল কার্যক্রমে কোনো ধরনের বিঘ্ন বা বাধার সৃষ্টি না হয় সেটা এনশিওর করা। তার জন্য আমরা প্রচুর পরিমাণে আমাদের নিরাপত্তা রক্ষী বিভিন্ন সেন্সিটিভ পয়েন্টে নিয়োগ করেছি। আগামী আরও কয়েকদিন বিমান বাহিনী এখানে অবস্থান নিয়ে নিরাপত্তা নিশ্চিত করবে। সংঘাত এবং কারফিউর মাঝেও চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দর পুরোপুরি সচল ছিল। গত 5 দিনে এই বিমানবন্দরে 163টি আন্তর্জাতিক এবং অভ্যন্তরীণ ফ্লাইট ওঠানামা করার কথা থাকলেও মাত্র 23টি ফ্লাইট বাতিল করা হয়েছিল। এর মাঝে 2টি আন্তর্জাতিক ফ্লাইট ছিল যান্ত্রিক ত্রুটি, আর যাত্রী না থাকায় অভ্যন্তরীণ 21টি ফ্লাইট বাতিল করা হয়। অন্যান্য যে ফ্লাইটগুলো ছিল এই সময়ে সব ফ্লাইটগুলোই কন্টিনিউ করেছে, বাট পার্টিকুলার এই ইমার্জেন্সির কারণে কোনো ফ্লাইট ক্যান্সেল হয়নি। যাদের ফ্লাইট ছিল সকালে তারা 2 দিন আগে চলে আসছে, তাদের জন্য আমরা থাকা খাওয়ার ব্যবস্থা করেছি। প্রতিদিনই আন্তর্জাতিক এবং অভ্যন্তরীণ সবগুলি ফ্লাইট নির্বিঘ্নে তার গন্তব্যে পৌঁছাতে পেরেছে। নির্বিঘ্ন হয়েছে ইমিগ্রেশন এবং লাগেজ সিস্টেমও। যাত্রীদের তেমন কোনো ভোগান্তি পোহাতে হয়নি এই শাহ আমানত বিমানবন্দরে। চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দর থেকে কমল দে, সময় সংবাদ। সরকারি 65 দিনের নিষেধাজ্ঞা ও বৈরী আবহাওয়া কাটিয়ে সাগরে মাছ শিকারে যাচ্ছেন কক্সবাজার উপকূলের জেলেরা। দীর্ঘদিন পর মাছ ধরার সুযোগ পেয়ে খুশি তারা। তবে বৈরী আবহাওয়ায় 3 নম্বর সংকেত থাকায় মঙ্গলবার অনেকেই যেতে পারেনি সাগরে। বুধবার তাদের অনেকে চলে গেছেন। জেলা ফিশিং বোট মালিক সমিতির নেতারা বলছেন মাছ ধরা পড়লেই লোকসান কাটিয়ে ওঠা সম্ভব হবে। কক্সবাজারে 65,000 নিবন্ধিত জেলে ও 6,000 নৌযান রয়েছে। দেশের চলমান কারফিউ পরিস্থিতিতে ক্রেতা সংকটে নওগাঁয় বন্ধ আম বেচাকেনা। তাপমাত্রা বেশি হওয়ায় বাগানে দ্রুত পেকে যাচ্ছে আম। এতে লোকসানে পড়েছেন বাগান মালিকরা। তারা জানান বাণিজ্যিক জাতের আম্রপালি, বাড়িফোর, কাটিমন, গৌড়মতি জাতের আমের জমজমাট বেচাকেনা শুরু হয় জুনের 2য় সপ্তাহ থেকে, কিন্তু হঠাৎ কারফিউ ঘোষণায় বন্ধ হয়ে যায় বেচাকেনা। চলমান কারফিউ আর পরিবহন সমস্যায় এসব আম বাজারজাত করতে পারছেন না বাগান মালিকরা। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। প্রচুর ভোগান্তি হচ্ছে, কারণ মেট্রো রেলে যে আমাদের টাইমের যে একটা টাইম মেনটেন হতো সেটা তো এখন হচ্ছে না। আমাদের যাতায়াতে অনেক অসুবিধা হইতেছে, অফিস ঠিক টাইমে করতে পারতেছি না। মেট্রো রেল এক্সপ্রেসওয়ে বন্ধে তীব্র যানজট। ভয় আর আতঙ্ক কাটিয়ে চেনা রূপে ঢাকা খুলল অফিস আদালত, বাসাবাড়িতে সচল ব্রডব্যান্ড ইন্টারনেট। এবং বিচার ঠেকাতে উচ্চ আদালতে আইনি লড়াইয়ে হারলেন ডক্টর ইউনূস। দুর্নীতির প্রাথমিক প্রমাণ মেলায় টেকেনি আবেদন। 1 বছরের মধ্যে মামলা নিষ্পত্তির নির্দেশ। এই ছিল জনপদের সময়। রাতের সময় নিয়ে কিছুক্ষণ পর আমাদের সঙ্গে যুক্ত হবেন সহকর্মী গোলাম রাব্বি। মাকসুম, আপনাকে ধন্যবাদ। রাতের সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়।